শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো আছো। তোমাদের জন্য আজ ডব্লিউবিসিএস প্রিলিমিনারি ইংরাজি কোশ্চেন 2020 সালে যে 25টা প্রশ্ন এসেছিল সেই 25টা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা এবং এর কোনটা উত্তর হবে এবং কেন উত্তর হবে সেই বিশ্লেষণও করব। তো ভিডিওটা শুরু করবার আগে একটা রিকোয়েস্ট করবো, এই ভিডিওর নিচে একটা ডেসক্রিপশন বক্স আছে, ওটা ভিজিট করে ওখানে আগে আপলোড হওয়া ডব্লিউবিসিএস প্রিলিমিনারি যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন অ্যান্সার ইংরাজির উপরে সেগুলো তো তোমরা পাবেই, সেই সঙ্গে পাবে পিকে দে সরকারের বইয়ের অনেক অনুবাদ, অনেক প্রেসি, আরও অনেক ইম্পর্টেন্ট টপিকের উপরে তোমরা পাবে নিউজ পেপার রিপোর্ট রাইটিং ও আরও অন্যান্য গ্রামারের ভিডিও। এখানেও কতগুলো আই বাটন বা আই কার্ড আসছে, সেটা টাচ করলেও তোমরা আগে আপলোড হওয়া প্রচুর ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে। এই ভিডিও দেখবার পরে সেগুলো দেখে নিতে পারো। তো এসে শুরু করা যাক। প্রথম যেটা রয়েছে, ইউজ দ্য রাইট প্রিপোজিশন। প্রিপোজিশন ব্যবহার করতে হবে সঠিক। দেখো কি বলছে, হি ডিলস ড্যাশ কসমেটিক গুডস। আচ্ছা, কসমেটিক গুডস মানে হচ্ছে কসমেটিক্স যে সমস্ত জিনিসপত্র, গুড মানে হচ্ছে ভালো আর গুডস মানে হচ্ছে মালপত্র। তাহলে কসমেটিক্সের মালপত্রের কথা বলছে। ডিল এর পরে যদি আমরা ইন বসাই তাহলে এর অর্থ হচ্ছে ব্যবসা করা। ডিলের পরে যদি আমরা উইথ বসাই তাহলে তার অর্থ হচ্ছে ব্যবহার করা, বিহেভ করা। ঠিক আছে, তাহলে দেখো এর মধ্যে কী কী আছে। দেখো উইথও আছে, ইনও আছে, আর অফ আর অন ডিলের সঙ্গে সাধারণত এগুলো হয় না। তাহলে আমাকে এই হয় উইথ নয় ইন, এই দুটো যে কোনো একটা আনতে হবে। দেখো হি ডিল উইথ যদি আমি আনি তাহলে হবে সে কসমেটিক গুডসের সঙ্গে ব্যবহার করে, তেমন তো হবে না, হবে হচ্ছে কসমেটিক গুডসের ব্যবসা করে। তাহলে এখানে ইন প্রিপোজিশনটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। যদি এখানে কোনো ব্যক্তির নাম থাকতো তাহলে কিন্তু এটা উইথ হতো, যদি ব্যবহার করা বোঝাতো। এখানে ব্যবসা করা বোঝাচ্ছে, তাই ইন হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের প্রশ্ন দেখো কি বলছে, হুইচ কমপ্লেক্স ফর্ম ইজ কারেক্ট ফর দ্য ফলোয়িং সেন্টেন্স। দেখো সেন্টেন্সটা কি বলছে, এভরিওয়ান ইজ হ্যাপি ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন। ঠিক আছে, বলছে হুইচ কমপ্লেক্স ফর্ম, কোন কমপ্লেক্স ফর্মটা এই বাক্যের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। বাক্যটা কি আরেকবার দেখতে হবে আমাদের। এভরিওয়ান মানে প্রত্যেকে, মানে সকলে, ইজ হ্যাপি খুশি হয়, সুখী হয়, ডিউরিং সময়ে, কোন সময়ে, ডিউরিং মানে কোনো একটা সময় ব্যাপিয়া, কোন সময়ে, ক্রিসমাস সেলিব্রেশন, ক্রিসমাস সেলিব্রেশন যখন হয় তখন প্রত্যেকে খুব খুশি হয়, প্রত্যেকে খুশি হয়। তো এই বাক্যটা দেখো, এটা কিন্তু সিম্পল সেন্টেন্সে আছে, একটি মাত্র ভার্ব। এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে, বা কমপ্লেক্স সেন্টেন্স কোনটা এর মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমাকে বলতে হবে। দেখো প্রথমটা কি বলছে, কমপ্লেক্স মানে দুখানা ভার্ব লাগবে, একটা প্রিন্সিপাল আর একটা সাবঅর্ডিনেট, এরকম। দেখো হোয়েন ক্রিসমাস সেলিব্রেশন অকার, যখন ক্রিসমাস সেলিব্রেশন অকার, অকার মানে হচ্ছে ঘটে বা সংগঠিত হয়, এভরিওয়ান ইজ হ্যাপি, তখন প্রত্যেকেই খুশি হয়। তারপর এটা কি বলছে, ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন এভরিওয়ান ইজ হ্যাপি। দেখো এটা তো সিম্পল সেন্টেন্সেই রয়েছে, তার মানে এটা বাদ। এভরিওয়ান ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন ইজ হ্যাপি, এটাও দেখো একটা ভার্ব, সিম্পল সেন্টেন্সে রয়েছে, তার মানে এটা বাদ। একটা ভার্ব মানে হচ্ছে সিম্পল সেন্টেন্স। এভরিওয়ান ইজ হ্যাপি হোয়েন ক্রিসমাস সেলিব্রেশন অকার, এখানটাতে দেখো কি বলছে, এভরিওয়ান ইজ হ্যাপি, প্রত্যেকে হয় হ্যাপি হোয়েন, যখন, আচ্ছা সরি, এখানে কি বলছে, হ্যাপি ইজ এভরিওয়ান, তার সেন্টেন্সটা দেখো উল্টো রয়েছে, হ্যাপি ইজ এভরিওয়ান, ব্যাপারটা ঠিক তা নয়, এভরিওয়ান ইজ হ্যাপি এরকম করতে হবে। তাহলে সেন্টেন্সটার মধ্যে একটু ভুল রয়েছে। তাহলে দেখো কোনটা সঠিক হবে, হবে হচ্ছে হোয়েন ক্রিসমাস সেলিব্রেশনস, বহু বচনে রয়েছে, তাই এখানে অকারের সাথে এস যুক্ত হলো না, অকার। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, কিন্তু সেলিব্রেশনস যেহেতু বহু বচনে রয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে নেই, প্লুরাল নাম্বারে রয়েছে, তাই অকারের সাথে এস যুক্ত হলো না। মানে হোয়েন ক্রিসমাস সেলিব্রেশন অকার, যখন ক্রিসমাস সেলিব্রেশন ঘটে, এভরিওয়ান প্রত্যেকে ইজ হ্যাপি, তখন সকলেই সুখী হয় বা খুশি হয়। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, আই নিড, আমার প্রয়োজন বা আমার দরকার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, এ ড্যাশ নোট। অপশানগুলো আমরা দেখি, 500 রুপিস নোট, নোট তো রয়েছেই। দেখো তাহলে যদি আমরা এটাকে বলি তাহলে আই নিড এ 500 রুপিস নোট হয়ে গেল। পরেরটা বলছে 500 রুপি নোট, তারপরেরটা বলছে 500 রুপি নোট, তারপরেরটা হচ্ছে 500 রুপি নোট। ঠিক আছে, তো এর মধ্যে কোনটা সঠিক হবে দেখো, এর মধ্যে সঠিক হবে হচ্ছে 500 রুপি নোট। ঠিক আছে, ফাইভের সঙ্গে যখন, ফাইভের সঙ্গে শুধু বলা ভুল হচ্ছে আমার, 100, 1000, ক্রোর এই শব্দগুলোর আগে যখন এরকম সংখ্যা থাকবে তখন তাদের সাথে এরকম এস যুক্ত হবে না। বোঝা গেল ব্যাপারটা। তাহলে এই ফাইভের সঙ্গে আমরা যখন 100, ক্রোর, 1000 ইত্যাদি বলবো তার সাথে এস যুক্ত হবে না, তাহলে এইটুকু আমাদের ঠিক আছে। কিন্তু রুপিস নোট হয় না, রুপি নোট হয়, তাহলে এটাও ভুল। তাহলে দেখো এটা ঠিক, 500 রুপি নোট। ওকে,
বি নম্বরটা কিন্তু বিটা ঠিক। 500, 100-এর সাথে এস যুক্ত হবে না, তার কারণ 100-এর আগে সংখ্যা আছে, তারপরে রুপিস হবে না, রুপি নোট হবে, তাহলে 500 রুপি নোট। ঠিক এইরকমভাবে 100 রুপি নোট হতে পারে, 1000 রুপি নোট হতে পারে, 2000 রুপি নোট হতে পারে, 2000 কিন্তু হবে না, রুপিসও কিন্তু হবে না। ওকে, বোঝা গেল? দেখো 4 নম্বর প্রশ্ন কি বলছে, ইট ইজ 9 o'clock, এখন 9টা বাজে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। ইন দার্জিলিং, দার্জিলিংয়ে, ইন দ্য মর্নিং, সকালবেলায়, অ্যান্ড, এবং। দেখো প্রথম যে বাক্যাংশটুকু রয়েছে সেইটুকুকে কি বলছে, এটা অ্যান্ড দিয়ে জোড়া হচ্ছে, তার মানে এটা কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে, দুটোই এখানে স্বাধীন বাক্য। ইট ইজ 9 o'clock ইন দার্জিলিং, মানে এখন 9টা বাজে দার্জিলিংয়ে, ইন দ্য মর্নিং মানে সকালে 9টা বাজে, অর্থাৎ 9 AM, যেহেতু 9 o'clock বলছে তার মানে সকাল রাত দুটোই হতে পারে, সেই জন্য এখানে বলে দিল যে এটা মর্নিংয়ের 9টা। ওকে, তারপরে দেখো কী বলছে, অ্যান্ডের পরে এই অ্যাপ্রোপ্রিয়েট যে ওয়ার্ডসগুলো রয়েছে সেগুলো দিয়ে আমাদের পূরণ করতে হবে। দেখো কী বলছে, দের ইজ স্নো, এটা একটা বাক্য। ইট ইজ স্নোয়িং, এটা একটা বাক্য। ইট স্নোজ, ইট স্নোড, দেখো কোনটা হবে। এইটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, ইট ইজ 9 o'clock, একদম প্রেজেন্ট, মানে এই মুহূর্তে 9টা বাজে। তাহলে এই সেন্টেন্সটা এখানে কী হবে, তার মানে এটাতে কিন্তু হবে এখন বরফ পড়ছে। দেয়ার ইজ স্নো মানে হচ্ছে সেখানে আছে বরফ, আর ইট ইজ স্নোয়িং মানে হচ্ছে বরফ পড়ছে। এটাই বি নাম্বারটা, বিটা আর কি সঠিক হবে। ইট ইজ স্নোয়িং মানে এখন 9টা বাজে সকালে, আর এখন বরফ পড়ছে, ইট ইজ স্নোয়িং। ওকে, আশা করি বুঝতে পেরেছ। 5 নম্বর কি বলছে দেখো প্রশ্নটা, দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন অফ পুল ইয়োর সেলফ টুগেদার। আচ্ছা, পুল ওয়ান সেলফ যদি থাকে, ওয়ান সেলফটাকে ইয়োর সেলফ করা হয়েছে, পুল ওয়ান সেলফ টুগেদার মানে হচ্ছে কারোর আবেগ নিয়ন্ত্রণ করা। পুল ইয়োর সেলফ টুগেদার সেটার মানেও আবেগ নিয়ন্ত্রণ করা, ঠিক আছে। দেখো তাহলে এইটুকুর মানে কি হচ্ছে, পুল ইয়োর সেলফ টুগেদার মানে আবেগ নিয়ন্ত্রণ করা। এরপর দেখো, বা রিকভার ফ্রম ইমোশন মানে আবেগ থেকে সরে আসা ইত্যাদি। দেখো অপশানগুলো কি বলছে, ড্রাগ ওয়ান সেলফ, ড্রাগ মানে টেনে হেসড়ে নিয়ে যাওয়া, ওয়ান সেলফ মানে কোনো একজনকে, হেল্প ওয়ান মানে কাউকে সাহায্য করা, গেট অ্যাংরি মানে হচ্ছে রেগে যাওয়া। আচ্ছা, কালম ডাউন বাই ওয়ান সেলফ এর অর্থ হচ্ছে আবেগ নিয়ন্ত্রণ করা, তাহলে এইটার সঙ্গে এই ডি এর অপশানটাই হচ্ছে রাইট হবে, আবেগ নিয়ন্ত্রণ করা। বাকিগুলো তো বলে দিলাম। 6 নম্বর প্রশ্ন কি বলছে, ইউজ দ্য কারেক্ট এক্সপ্রেশন। কি বলছে দেখো, আই ড্যাশ দ্য পেশেন্ট উইল ডাই। দেখো এখানে কী আছে তা তো আমি জানি না, কিন্তু এইটুকু কী আছে সেটুকু আমি দেখতে পাচ্ছি, জানতে পারছি কী আছে, দ্য পেশেন্ট উইল ডাই, তার মানে রোগীটি মারা যাবে, ফিউচার ইনডিফিনিট টেন্সে রয়েছে। এরপর দেখো এখানে কি হতে পারে, আমরা এবার একটু ভাবি। হোপ আছে, আই হোপ, আমি আশা করি রোগীটি মারা যাবে, এটা কি হতে পারে? কমন সেন্স থেকে বোঝা যাচ্ছে যে মানুষ আশা করে ভালো কিছু, খারাপ কিছু নয়, সুতরাং এটা হবে না। তারপরে দেখো কি বলছে, আই থিঙ্ক, আমি ভাবছি। আই থিঙ্ক মানে আমি ভাবি এবং ভাবছি দুটোই হয়, রোগীটি মারা যাবে এটা একটা রকম হতে পারে। আই সি মানে আমি দেখি রোগীটি মারা যাবে, তারপরে বলছে আই অ্যাম অ্যাফ্রেইড, আই অ্যাম অ্যাফ্রেইড মানে হচ্ছে আমি ভীত সন্ত্রস্ত, মানে আমি ভয় পাচ্ছি রোগীটি বুঝি মারা যাবে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু সঠিকটা হবে আই অ্যাম অ্যাফ্রেইড, আই অ্যাম অ্যাফ্রেইডের পরে দ্যাটের প্রয়োজন হয় না, দ্য পেশেন্ট উইল ডাই মানে আমার কেমন যেন আশঙ্কা হচ্ছে পেশেন্টটা মারা যাবে, ব্যাপারটা এরকম, পেশেন্টটা বুঝি মারা যাবে এরকম একটা মানে দাঁড়াবে। তাহলে এইগুলো কিন্তু হবে না, হবে কোনটা, আই অ্যাম অ্যাফ্রেইড দ্য পেশেন্ট উইল ডাই, এখানে দ্যাটের প্রয়োজন হয় না, তার মানেই হচ্ছে পেশেন্টটা বুঝি মারা যাবে, আমার মনে হচ্ছে পেশেন্টটা মানে আমার আশঙ্কা হচ্ছে পেশেন্টটা মারা যাবে, ঠিক আছে। 7 নম্বর কী বলছে দেখো, উই ড্যাশ আওয়ার ডিনার লাস্ট নাইট। লাস্ট নাইট মানে হচ্ছে গত রাত, গত রাতের কোনো ঘটনা মানে পাস্ট ইনডিফিনিট টেন্সেই হবে। ওকে, তাহলে দেখো উই ড্যাশ আওয়ার ডিনার, ডিনার মানে কি, ডিনার মানে হচ্ছে অ্যাকচুয়ালি ডিনার মানে হচ্ছে হালকা খাবার, ঠিক আছে, রাতের খাবার ইংরেজি হচ্ছে সাপার, যাই হোক আমরা ডিনার মানে রাতের হালকা খাবার ধরে নিতে পারি। এখানে দেখো এটা কি হতে পারে, আই হ্যাভ টেকেন মানে আমি খেয়েছি, তাহলে লাস্ট নাইট যদি বলে আমি গত রাতে খেয়েছি, ব্যাপারটা সেরকম না, গত রাতে খেয়েছিলাম হবে, টুক হতে পারে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে হবে না। হ্যাড টেকেন মানে হচ্ছে দুটো, হ্যাড টেকেন মানে কি, পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স কখন বসে, যখন অতীতকালে দুটো কাজ হয়, তার মধ্যে যেটা বেশি আগে ঘটে সেটাতে হ্যাড টেকেন হয়। এখানে কিন্তু বেশি আগে কম আগে ঘটার কোনো ঘটনাই নেই, এখানে একটিই মাত্র ঘটনা আছে, তাই না, সুতরাং এখানে টু কী হবে, আর টেক মানে তো খাওয়া বা গ্রহণ করা, প্রেজেন্ট টেন্সে রয়েছে, এখানে প্রেজেন্ট টেন্স হওয়ার কোনো জায়গাই নেই, ঠিক আছে। তাহলে দেখো হ্যাড টেকেনটা বাদ গেল, হ্যাভ টেকেনও হবে না,
টেক তো হবে না, তাহলে হবে কোনটা? টুক হবে। ঠিক আছে, আমরা যখন এইরকম মাল্টিপল চয়েসের প্রশ্ন ইংরেজিতে করব ডব্লিউবিসিএসের প্রিলিমিনারির ক্ষেত্রে বিশেষ করে, বা এই ধরনের কঠিন যে সমস্ত পরীক্ষা হয় সেই ক্ষেত্রে, তখন সঠিক যেটা আমার মনে হচ্ছে সেটা তো দেখবই, সেই সঙ্গে অন্য যে অপশানগুলো আছে সেগুলো একবার দেখে নেব। তার কারণ অনেক ক্ষেত্রে দুটো অপশানের মধ্যে কনফিউশন থাকতে পারে, সেই জন্য আমরা সবগুলো বারবার দেখে নেব। ঠিক আছে, 7 পরে 8 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, নেভার ড্যাশ আপন দ্য মার্জিনালাইজড। মার্জিনালাইজড মানে হচ্ছে প্রান্তিক মানুষ যারা, অর্থাৎ যে সকল মানুষের সামাজিক ক্ষেত্রে আয় ইনকাম কম, এই ধরনের একটা মানে বোঝায়। ঠিক আছে, দেখো এখানে কি বলছে, নেভার মানে কখনোই না, তারপরে ড্যাশ আপন। আচ্ছা, আপন রয়েছে, তার মানে এখানে দেখো যে শব্দগুলো রয়েছে বা যে ফ্রেজাল ভার্বগুলো রয়েছে, ফ্রেজাল ভার্বতে পূরণ করতে হবে, বলাই আছে। দেখো লুক ওভার আছে, লুক ডাউন আছে, লুক থ্রু আছে, লুক ইনটু আছে। তো আমরা এখানে এক একটা করে এখানে মনে মনে ভেবে দেখি, দেখো লুক ওভার আপন হয় না এটা, কিন্তু লুক ডাউন আপনের একটা অর্থ আছে কি, সেটা ঘৃণা করা। ঠিক আছে, তাহলে এখানে লুক ডাউন আপনই হবে, বোঝাই যাচ্ছে, অন্যগুলো তো ভাবার দরকারই নেই এখানে। ঠিক আছে, লুক ইনটু মানে হচ্ছে তোমার ইনভেস্টিগেট করা। ঠিক আছে, লুক ওভার মানে কোনো কিছুর উপর থেকে দৃষ্টি নিক্ষেপ করা, এরকম বোঝায়। ঠিক আছে, দেখো তাহলে কি দাঁড়ালো, লুক ডাউন আপন মানে হচ্ছে ঘৃণা করা, তাহলে নেভার লুক ডাউন আপন মানে কখনো ঘৃণা করো না দ্য মার্জিনালাইজড মানে হচ্ছে যারা প্রান্তিক মানুষ তাদেরকে। 9 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, দ্য ওয়ার্ড জিনোসাইড মিনস মানে জিনোসাইডের অর্থ কী? আচ্ছা, জিনোসাইড মানেটা কি? জিনোসাইড মানে হচ্ছে বাংলা অর্থটা কি সেটা আগে আমরা একটু বুঝে নিই। গণহত্যা অথবা কোনো প্রজাতির বিলোপ সাধন, প্রজাতির হত্যা, সম্প্রদায়ের হত্যা ইত্যাদি কি বলে জিনোসাইড। তাহলে জিনোসাইডের মানে যদি এগুলো হয়, দেখো অপশানগুলো আমরা দেখি। রেসিয়াল কিলিং মানে হচ্ছে কোনো একটা জাত বা সম্প্রদায়ের কে হত্যা করা, তাহলে এটা হবে। বাকিগুলো আমরা একটু দেখে নিই। মার্ডার মানে হচ্ছে হত্যা করা, খুন করা। সুইসাইড মানে আত্মহত্যা করা। স্লটার মানে হচ্ছে বধ করা, পশু হত্যা করা ইত্যাদি বোঝায়। তাহলে কোনটা হবে এখানে? জিনোসাইড মানে অবশ্যই রেসিয়াল কিলিং হবে, হয়ে গেল। 10 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। এই প্রশ্নটা কিন্তু খুবই সহজ এবং তোমাদের অনেকে জানা আছে। হোয়াট ইজ দ্য টাইম এখানে হবে হচ্ছে বাই ইউর ওয়াচ, তার মানে তোমার ঘড়িতে কটা বাজে। এখানে ওয়ান অ্যান্ড অনলি বাই প্রিপোজিশনটাই সাধারণত বসে, সুতরাং এখানে অন্য কিছু নিয়ে আর ভাবার দরকার নেই। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচই হবে। 11 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, সিলেক্ট দ্য কারেক্ট অপশান। কি বলছে, আই ওয়াজ শিওর, আমি ছিলাম নিশ্চিত, পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। আই ওয়াজ শিওর মানে আমি নিশ্চিত ছিলাম। তারপরে কি বলছে, আই ড্যাশ মিট হিম, আমি নিশ্চিত ছিলাম, এটার সঙ্গে এটা পাস্ট টেন্সে রয়েছে, আবারও বলছি, তাহলে আমি নিশ্চিত ছিলাম। তারপরে কি বলছে, সাক্ষাৎ করা হিম মানে তার সঙ্গে যে সাক্ষাৎ হবে আমার, এই ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম। ঠিক আছে, তাহলে সাক্ষাৎ হবে, একটা ফিউচার একটা ভাব রয়েছে। তো সেক্ষেত্রে দেখো, যেহেতু এইটা প্রথমে পাস্ট টেন্স হয়ে গেছে, বাকিটা কিন্তু অনুরূপ পাস্ট হবে। সুতরাং আয়ের পরে যদি আমরা শ্যাল বা উইল এখানে বসাতে চাই, তাহলে সেইটার অনুরূপ পাস্ট হয়ে গিয়ে শ্যাল উইলের পাস্ট হয়ে যাবে উড। সুতরাং এটা হবে হচ্ছে আই ওয়াজ শিওর, আই উড মিট হিম, এখানে উড হবে। আশা করি বোঝাতে পারলাম। যেহেতু এটা পাস্ট টেন্সে রয়েছে, তাই এই যে ফিউচার ব্যাপারটা আছে সেটা অনুরূপ পাস্ট হয়ে যাবে। এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচে ন্যারেশনের নিয়ম। এখানে শ্যাল উইল যেটাই বসাবার কথা, যেহেতু এটা ওয়াজ রয়েছে, তাই শ্যাল উইলের পাস্ট হয়ে যাবে, সেটা হবে উড। পরের প্রশ্ন 12 নম্বর প্রশ্ন বলছে, ইমপ্যাশন মিনস, ইমপ্যাশন মানে আবেগপূর্ণ, হ্যাঁ, কোনো কামনা বাসনা এইরকম কিছু একটা মানে। তো আর্ডেন্ট মানে কি? আর্ডেন্ট মানেও হচ্ছে ওই আবেগপূর্ণ, আকুল ইত্যাদি। তাহলে এইটার সঙ্গে হচ্ছে সিনোনিমাস হবে, অর্থাৎ এইটারই অর্থ হচ্ছে এইটা। ইমপ্যাশন হচ্ছে আর্ডেন্ট হবে, আর্ডেন্ট মানেও আবেগপূর্ণ, আকুল ইত্যাদি মানে। অন্যগুলো আমরা একটু দেখে নিই। ডিসপ্যাশনেট মানে হচ্ছে নিষ্কাম, যার মধ্যে আবেগ উত্তেজনা নেই সেই রকম। পেশানলেস মানে হচ্ছে আবেগহীন। ইমোশনাল মানেও আবেগহীন। ঠিক আছে, তারপরের প্রশ্ন কি বলছে দেখো 13 নম্বর, ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ক্লাইম্যাকটিক। আই রিপিট, ক্লাইম্যাকটিক। এই প্রশ্নটা 2020 সালে যারা প্রিলিমিনারি পরীক্ষা দিতে গেছিলো অনেকেই ভেবেছিল এটা ক্লাইম্যাটিক লেখা, তা কিন্তু নয়। ক্লাইম্যাকটিক এর মানে হচ্ছে চরম পরিণতি বা শেষ পরিণতি বা সর্বোচ্চ সীমায় উঠে যাওয়া ইত্যাদি বোঝায়। দেখো এর অর্থ, অপশানগুলো কি রয়েছে, কালমিনেটিং মানে হচ্ছে চরম পরিণতি, সর্বোচ্চ সীমায় ওঠা ইত্যাদি। তাহলে এর অর্থ এটাই হবে। বাকিগুলো দেখে নিই। বাকিগুলো দেখো কি রয়েছে, ক্লাইমেটিক। এটা অনেকেই ক্লাইম্যাকটিকের সঙ্গে ক্লাইমেটিককে গুলিয়ে ফেলে। ক্লাইমেটিক মানে হচ্ছে কি, জলবায়ু সম্বন্ধীয়, আর ক্লাইম্যাকটিক মানে হচ্ছে চরম পরিণতি বা সর্বোচ্চ, এইরকম মানে বোঝায়। টেম্পারেট মানে হচ্ছে ধরো নাতিশীতোষ্ণ বা মাঝামাঝি কোনো একটা জায়গা, ঠিক আছে, সেরকম একটা কিছু বোঝায়।
পরিমিত বোঝায়, টেম্পারেট মানে অ্যাটমসফেরিক মানে হচ্ছে বায়ুমণ্ডল সম্বন্ধীয়। ওকে, পরের প্রশ্ন 14 নম্বর কী বলছে, চুজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট স্টেটমেন্ট। দেখো কী বলছে, হি সেইড কমা কোটেশনের মধ্যে গ্রাস ইজ গ্রিন। গ্রাস ইজ গ্রিন মানে হচ্ছে ঘাস হয় সবুজ। আচ্ছা, ঘাস সবুজ এটা হচ্ছে চিরন্তন সত্য, তাই না? আমরা জানি চিরন্তন সত্যের ক্ষেত্রে কোনো টেন্সের পরিবর্তন হয় না, অর্থাৎ এই যে গ্রাস ইজ গ্রিন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, এই ইজটা ইজই থাকবে, কিন্তু অন্য কিছু এই কোটেশনটা উঠে যাবে, দ্যাট আসবে ইত্যাদি আমাদের ভেবে নিতে হবে। দেখো এইখানটাতে আরেকটা কথা বলবার আছে, যে এইখানে যে উত্তরটা হবে তোমরা বুঝতে পারছো, হি সেইডের জায়গায় এখানে দেখো সবকটাই টোল্ড রয়েছে, মানে টোল্ড আনা হয়েছে, তাহলে হি টোল্ড তারপর একটা দ্যাট হবে, দ্যাটের পরে গ্রাস ইজ গ্রিন। যেহেতু এটা চিরন্তন সত্য তাই এই ইজের পরিবর্তন হবে না, ইজটা ইজি হবে, গ্রাস ওয়াজ, হ্যাড, উইল এসব হবে না। বোঝা গেল? কিন্তু এখানে একটা বক্তব্য আছে, যদি প্রশ্নটা এরকম না হয়ে, উত্তরটা এরকম না হয়ে থাকতো হি টোল্ড দ্যাট, তা থেকে যদি থাকতো হি সেইড দ্যাট, তাও কিন্তু সেটা হতো। এই যে টোল্ড হয় সাধারণত সেইড টুর পরিবর্তে, সেইড টু থাকলে টোল্ড হয়, সেইড টুর পরে আর একটা কেউ থাকলে টোল্ডের পরে সেটা বসে যেত, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু সেইডটাকে টোল্ড করা হয়েছে। প্রশ্ন যদি এরকম থাকতো যে হি সেইড দ্যাট গ্রাস ইজ গ্রিন, তাহলে আমরা টোল্ড না করে ওই সেইডটাকেই নিতাম, কারণ সেইড টু থাকলে টোল্ড হয়, সেইড থাকলে সেইডই হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার কথা। 15 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। অরেঞ্জ মানে লেবু, টেস্টের সঙ্গে এস যুক্ত রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। এই যেহেতু অরেঞ্জটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই দেখো এখানে এস যুক্ত হয়েছে। টেস্ট মানে হচ্ছে তার স্বাদ বা স্বাদ হয়। শাওয়ার মানে টক, মানে লেবুর স্বাদ টক। এইটার ভয়েস চেঞ্জ যখন আমাদের করতে হবে, দেখো কিভাবে হবে। এর ভয়েস চেঞ্জটা হবে এইরকম, অরেঞ্জ ইজ শাওয়ার মানে লেবু হয় টক হোয়েন টেস্টেড। এইখানে একটা কথা বলে দেওয়া দরকার, যদি অপশান থাকতো হোয়েন ইট ইজ টেস্টেড, ঠিক আছে, তাহলে সেটাও কিন্তু হতো। আচ্ছা, এইখানে আমার মনে হচ্ছে টাইপিং মিস্টেকও হতে পারে। এই যে টেস্টেড বানানটা দেখো একটু অন্যরকম আছে, TASTED কোনতে হতে পারে জানি না, আমিও হয়তো টাইপিং মিস্টেক করতে পারি। যাই হোক, তাহলে অরেঞ্জ ইজ শাওয়ার মানে লেবু হয় টক হোয়েন ইট ইজ টেস্টেড। হোয়েন টেস্টেডও করা যাবে, হোয়েন ইট ইজ টেস্টেড থাকলে আমরা কিন্তু ওটাই দেবো, ওটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো। ওকে, আশা করি বুঝতে পেরেছো। পরে 16 নম্বর, আচ্ছা এখানে বাকি যে অপশানগুলো সেই অপশানগুলো দেখার দরকার নেই, এগুলো ভুল আছে। অরেঞ্জ ইজ টেস্টেড শাওয়ার, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাও অনেক ক্ষেত্রে উত্তর করে, এই টেস্টেড বানানটা একটু TASTED হয়ে যাবে। যাই হোক, অরেঞ্জ ইজ টেস্টেড শাওয়ার যদি অন্য কোনো অপশান না থাকে তাহলে কিন্তু এই অপশানটাও হতে পারে, অন্য কোনোটা যদি না থাকে। অর্থাৎ অরেঞ্জ ইজ শাওয়ার হোয়েন টেস্টেড এটা যদি না থাকে, অরেঞ্জ ইজ শাওয়ার হোয়েন ইট ইজ টেস্টেড এটা যদি না থাকে, তাহলে কিন্তু এইটাও উত্তর হতে পারে, কিন্তু এটা হবে না, এটা সম্পূর্ণ ভুল। অরেঞ্জ ইজ শাওয়ার আফটার টেস্টিং এটা সম্পূর্ণ ভুল, এরকম হয় না। অরেঞ্জ ইজ টেস্টেড অ্যাজ শাওয়ার, এই অ্যাজ শাওয়ারও হয় না। ওকে, পরের বাক্য দেখো কি বলছে, বেবিজ মানে শিশুরা, ড্যাশ হোয়েন দে আর হাংরি, এর মানে কি, হোয়েন মানে যখন, দে আর হাংরি মানে যখন তারা ক্ষুধার্ত হয়। আচ্ছা, বেবিজ মানে হচ্ছে শিশুরা কি করে দেখো, ক্রাইজ আছে, ক্রাইড আছে, আর ক্রাইং আছে, ক্রাই আছে। হোয়েন দে আর হাংরি এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে। তাহলে ব্যাপারটা কীরকম হয় বলো তো, ক্রাই মানে হচ্ছে চিৎকার করে ওঠা বা ক্রন্দন করে ওঠা, সাধারণত ক্রাই মানে চিৎকার করে ওঠাই বোঝায়, চেঁচিয়ে ওঠে বা কেঁদে ওঠে, যাই মানে করো না কেন তুমি। বেবিজ এখানে কিন্তু ক্রাই হবে, CRY জাস্ট ক্রাই হবে, বেবিজ ক্রাইজ হবে না, কারণ বেবিজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে নেই, প্লুরাল নাম্বারে রয়েছে। ক্রাই, বেবিজ আর ক্রাইং হোয়েন দে আর হাংরি তা হবে না, বেবিজ আর ক্রাইং হবে না, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে। তাহলে এটা কী হবে, শুধু ক্রাই হবে, ঠিক আছে, ক্রাইজ হবে না, ক্রাইড হবে না, ক্রাইড পাস্ট টেন্স এটা তো হওয়ার জায়গায় নেই, আর ক্রাইংও হবে না, এটা হবে শুধু ক্রাই, লাস্ট এটা অপশানটা। 17 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, দ্য ওয়ার্ড অ্যানালোগাস মানে হচ্ছে অনুরূপ, এর মানেটা কি? এর মানে দেখো অপশানগুলো আমরা দেখি, অ্যানালাইটিক্যাল মানে বিশ্লেষণাত্মক বা বিশ্লেষণ করা হয়েছে এমন এরকম, আর্টিফিশিয়াল মানে হচ্ছে কৃত্রিম, কম্পারেবল মানে হচ্ছে তুলনামূলক বা অনুরূপ ইত্যাদি বোঝায়, ঠিক আছে। আর অরাল মানে হচ্ছে কর্ণ সম্বন্ধীয়, আমাদের কান শ্রবণেন্দ্রিয় যেটা সেটাকে বলে, সেইটা সম্বন্ধীয়, এইটা হচ্ছে অর্থ। অরাল মানে হচ্ছে কর্ণ সম্বন্ধীয়, তাহলে সঠিক এর মানেটা কী হবে, অ্যানালগাস মানে যদি অনুরূপ হয় সেটা হবে কম্পারেবল, অন্য যে শব্দগুলো রয়েছে সেগুলো একটাও ধারে কাছে যাচ্ছে না। ওকে, পরের প্রশ্ন দেখো কী বলছে, টিক দ্য কারেক্ট অপশানকে টিক মারতে বলছে। দেখো কী বলছে, ড্যাশ আর স্টিল টর্চার্ড ইন রিমোট ভিলেজ। রিমোট মানে হচ্ছে দূর প্রান্তের যে সমস্ত
সমস্ত গ্রাম, ভিলেজ মানে তো গ্রাম জানোই, ফুলস্টপ হবে এখানে একটা। আচ্ছা, আর স্টিল টর্চার্ড, দেখো এখানে কিছু একটা তো হবে সাবজেক্ট। আর স্টিল মানে হচ্ছে এখনও, টর্চার্ড মানে অত্যাচারিত হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে এবং প্যাসিভ ভয়েসে রয়েছে মানে অত্যাচারিত হয়। হ্যাঁ, এই যে আর টর্চার্ড মানে অত্যাচারিত হয়, স্টিল মানে এখনও, ইন রিমোট ভিলেজ মানে প্রত্যন্ত গ্রামে ড্যাশ যে কোনো কিছু একটা হবে, তারা অত্যাচারিত হয়। এবার দেখো কারা অত্যাচারিত হয়। ডটার ইন লজ মানে কি? আচ্ছা, ডটার ইন ল মানে তো নিশ্চয়ই পুত্রবধূ বোঝাচ্ছে, কিন্তু এই দেখো এসটা ডটার্সের সাথে আছে, কোথাও লজের সাথে আছে, এরকম বিভিন্ন রকমভাবে রয়েছে। তো এইখানে দেখো আবার এটা বহুবচনও করতে হবে, তার কারণ আর রয়েছে, তার মানে এখানে যে সাবজেক্টটা হবে সেটা অবশ্যই বহুবচনে হবে, তাই না? তাহলে দেখো বহুবচন হতে গেলে কি করতে হবে, দেখো এখানে একটা এস যুক্ত আছে, কিন্তু ডটার্স ইন ল মানে ডটারের সাথে এস যুক্ত হবে, এসটা কখনো ল বা ইনের সাথে যুক্ত হতে পারে না। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই ধরনের কোনো শব্দ যখন হবে, তখন ইন ল যখন থাকবে, তখন প্রথম যে শব্দটা আছে তার সাথে এস যুক্ত হবে, এটাই অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে এই সঠিক উত্তরটা হবে ডটার্স ইন ল। এই ল এর সাথে কিন্তু এস যুক্ত হয় না বা হবে না। আশা করি বুঝতে পেরেছো। তাহলে উত্তরটা কী হবে? ডটার্স ইন ল আর স্টিল টর্চার্ড ইন রিমোট ভিলেজেস, মানে পুত্রবধূরা এখনও রিমোট ভিলেজে অত্যাচারিত হয়। 19 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, অ্যাড এ সুইটেবল প্রেফিক্স। প্রেফিক্স মানে কি? প্রেফিক্স মানে হচ্ছে সামনে যোগ করা। সাফিক্স মানে কি? সাফিক্স মানে হচ্ছে পেছনে যোগ করা। এমবার্কের সঙ্গে যুক্ত করে একটা শব্দ তৈরি করতে হবে। অ্যাকচুয়ালি এমবার্ক মানে হচ্ছে কোনো বাদ দিয়ে আটকে রাখা টাকা ইত্যাদি বোঝায়। এর সঙ্গে খুব সহজ এবং জানা একটা শব্দ আমরা খুব ব্যবহার করি, ডিসএমবার্ক, মানে এই এমবার্কের আগে ডিস জুড়ে দিতে হবে। ডিসএমবার্ক মানে হচ্ছে অবতরণ করা, নামা, নৌকো থেকে নামা, জাহাজ থেকে নামা ইত্যাদিকে ডিসএমবার্ক বলে, বড় নৌকো থেকে নামা ইত্যাদি। আর এই যে শব্দগুলো আছে আনএমবার্ক, ইনএমবার্ক ইত্যাদি, এই শব্দগুলো মানে হয়তো বাস্তবে নেই, এই শব্দগুলো ভুল শব্দ, ঠিক আছে? 20 নম্বর কি বলছে দেখো, হি ক্যান নট কোপ ড্যাশ দিস প্রেশার মানে এই চাপ, কোনো একটা চাপের কথা বলছে। আচ্ছা, কোপ মানে হচ্ছে মানিয়ে নেওয়া, এর সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে উইথ, ঠিক আছে? অন্য যেগুলো আছে সেগুলো সাধারণত এর সঙ্গে বসেই না বা এর কোনো অন্যরকম অর্থ হয় না। সুতরাং হি ক্যান নট কোপ উইথ দিস প্রেশার মানে সে এই চাপকে মানিয়ে নিতে পারছে না। ক্যান নট মানে হচ্ছে এখানে পারছে না বা পারে না, ঠিক আছে? 21 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যান্ড সি বিলো দ্য কারেক্ট অপশান। এই যে সেন্টেন্সটা রয়েছে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, মানে সততা হচ্ছে ভালো নীতি, ঠিক আছে? এই যে সেন্টেন্সটা রয়েছে, এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে। আর যখনই ইন্টারোগেটিভ সেন্টেন্স করবে, আগেও বিভিন্ন প্রশ্নের ক্ষেত্রে আমি বলেছি, তখন যে সেন্টেন্সটা থেকে ইন্টারোগেটিভ করতে হবে, দেখতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স করছি তার উত্তর যেন এই সেন্টেন্সটা হয়। বোঝা গেল ব্যাপারটা? মানে আমি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা করব তার উত্তরটা হতে হবে এই সেন্টেন্সটা। কি বলছে? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ঠিক আছে? দেখো এই যে অপশানটা রয়েছে, ইজ অনেস্টি দ্য বেস্ট পলিসি, এই জাতীয় ক্ষেত্রে যখন এই প্রশ্নটাগুলো করা হয়, দেখো একটা ছোট্ট উদাহরণ দিই। রাম ভালো ছেলে, যখন প্রশ্ন করা হবে রাম কি ভালো ছেলে, এই ধরনের প্রশ্ন যখন করা হয় রাম কি ভালো ছেলে, তখন উত্তর হবে রাম ভালো ছেলে নয়। কিন্তু যদি আমি প্রশ্ন করি রাম কি ভালো ছেলে নয়, তখন উত্তর হবে হ্যাঁ রাম তো ভালো ছেলে। যখন মনের মধ্যে এরকম সন্দেহ নিয়ে প্রশ্ন করা হচ্ছে রাম কি ভালো ছেলে নয়, যেই প্রশ্নটা করছে সেটা জানে যে রাম ভালো ছেলে, তাই এরকমভাবে প্রশ্ন করা হচ্ছে। আকাশের রং কি নীল নয়, তার মানে আমি জানি আকাশের রং নীল, তাই প্রশ্ন করা হচ্ছে আকাশের রং কি নীল নয়, ঠিক আছে? বোঝা গেল ব্যাপারটা? তাহলে দেখো যখন প্রশ্ন করা হবে, যখন এই উত্তরটা এরকম যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তখন এর প্রশ্নটা করতে হবে যে অনেস্টি কি বেস্ট পলিসি নয়। তো সেইটা যখন করতে হবে তখন এরকম হবে, ইজ নট অনেস্টি দ্য বেস্ট পলিসি। যদি এই অপশানটা না থাকে তাহলে ইজ অনেস্টি নট দ্য বেস্ট পলিসি, এই অপশান যদি থাকে আগেরটা না থেকে, তাহলে কিন্তু এই সি অপশানটা হতে পারে উত্তর। কিন্তু যখন ইজ নট অনেস্টি দ্য বেস্ট পলিসি রয়েছে তখন এটাই উত্তর হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে হোয়াইয়ের কোনো জায়গাই নেই, হোয়াই দিয়ে প্রশ্ন হবে না, ঠিক আছে? আর ইজ অনেস্টি দ্য বেস্ট পলিসি, তার মানে এর উত্তরটা যখন হবে, এর উত্তরটা হওয়া উচিত অনেস্টি ইজ নট দ্য বেস্ট পলিসি, ঠিক আছে? এইরকম প্রশ্ন উত্তর যখন হয় তখন নট দিয়ে প্রশ্ন করলে এই উত্তরে নটটা থাকে না। আর যদি উত্তরে নট থাকে তাহলে যখন প্রশ্ন করা হবে তখন এই নটটা প্রশ্নে থাকে না। ব্যাপারটা অনেকটা এইরকম। পরে দেখো কি বলছে, দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ লিচেরাস মানে হচ্ছে লম্পট, অসভ্য, বর্বর, যা হোক তুমি বলতে পারো, ঠিক আছে? তো
এর বিপরীত শব্দ কী? এর বিপরীত শব্দ দেখো প্যাশনেট। প্যাশনেট মানে হচ্ছে ধরো কামনা বাসনাযুক্ত ব্যক্তি, তাকে বলা হয় প্যাশনেট। ডার্টি মানে হচ্ছে নোংরা। ন্যাস্টি মানে হচ্ছে কদর্য। আগলি ইত্যাদি বোঝায়। আগলি মানে কুৎসিত। তাহলে চেস্ট মানে হচ্ছে পবিত্র বা সতীত্ব ইত্যাদি, শুদ্ধ ইত্যাদি বোঝায়। তাই লিচেরাসের অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হবে হচ্ছে চেস্ট। আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্ন 23 নম্বর, ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স। প্রিপোজিশন বসাতে হবে সঠিক। উই স্যাট আমরা বসেছিলাম, পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। দ্য শেড মানে ছায়া, অফ দ্য ট্রি। আচ্ছা, গাছের নিচে বসে থাকা আন্ডার হয়, কিন্তু গাছের ছায়ায় যখন বসি তখন কিন্তু এই ছায়ার মধ্যে বসি, সুতরাং এটা ইন হবে, ছায়ার মধ্যে ডুবে থাকি। ঠিক আছে, ইন দ্য ওয়াটার, ইন দ্য শেড এরকম হবে। তাহলে অন্যগুলো হবে না। এখানে আন্ডার হতো, যদি গাছের নিচে বসতাম তাহলে আন্ডার হতো। ওকে, আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা। পরের প্রশ্ন দেখো কী বলছে, হি উইল রিচ হোম ড্যাশ অ্যাট ইভিনিং। অ্যাট ইভিনিং মানে হচ্ছে সন্ধ্যার সময়। ঠিক আছে, এইখানে দেখো কী কী রয়েছে। লেটলি মানে হচ্ছে সম্প্রতি, লেট মানে দেরি করে, ল্যাটার মানে পরের জন। ঠিক আছে, আচ্ছা ল্যাটার মানে পরের জন্য, সরি, ডবল টি থাকলে পরের জন্য হতো। এই ল্যাটার মানে হচ্ছে পরে, লেটেস্ট মানে হচ্ছে সবার শেষেরটা। ঠিক আছে, তাহলে এখানে সঠিক কোনটা হবে? এখানে হবে হচ্ছে লেট। ঠিক আছে, অন্যগুলো কিন্তু এখানে হবেই না। হি উইল রিচ হোম, সে পৌঁছবে বাড়িতে, ফিউচার ইনডিফিনিট টেন্সে রয়েছে। উইল রয়েছে, উইলের পরে রিচ মানে পৌঁছানো, তাহলে সে পৌঁছবে বাড়িতে। হোম মানে বাড়ি, হোমের আগে টু বসে না। ঠিক আছে, লেট অ্যাট ইভিনিং মানে সন্ধে, দেরি করে সন্ধে। সন্ধে হবে কিন্তু সন্ধেতে আরও দেরি করে সন্ধে হবে, মানে সন্ধেবেলায় পৌঁছবে ঠিকই, কিন্তু সন্ধ্যের একদম শেষে পৌঁছবে, দেরি হয়ে যাবে সন্ধেবেলায়। ঠিক আছে, সেটা বোঝাচ্ছে। পরের প্রশ্ন 25 নম্বর, লাস্ট প্রশ্ন। এই লাস্ট প্রশ্নটা বলার আগে একটা রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও এই ভিডিওর সুবিধা নিতে পারে। আর যারা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নাও, যাতে এই ধরনের ভিডিওর রেয়ার কালেকশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তোমরা কমেন্ট করে জানাও আরও কী লাগবে। চেষ্টা করব WBCS পরীক্ষার প্রিলিমিনারি যতগুলো অ্যাভেলেবেল প্রশ্ন আমার কাছে আছে তার সব সলভ করিয়ে দেবো ব্যাখ্যা সহ, সেই সঙ্গে প্র্যাকটিস সেটও তোমাদের আমি দেব। একটু ধৈর্য ধরো। দেখো কি বলছে, হি সলভড দ্য ড্যাশ প্রবলেম। দেখো, হি সলভড মানে তিনি সলভ করেছিলেন বা সমাধান করেছিলেন, প্রবলেম মানে হচ্ছে সমস্যা, সমস্যা সমাধান করেছিলেন, পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। এইবার দেখো উত্তরগুলো মানে অপশানগুলো কী কী রয়েছে। অপশান রয়েছে হার্ডলি। হার্ডলি মানে কি? হার্ডলি মানে কিন্তু অ্যাকচুয়ালি না বোঝায়। আই হার্ডলি নো হাউ টু সুইম মানে আমি জানি না কীভাবে সাঁতার কাটতে হয়। ঠিক আছে, এইরকম হার্ডলি মানে হচ্ছে আমরা না, হার্ডলি স্ক্যার্সলি দিয়ে আমরা না বোঝাই। ঠিক আছে, তারপরে দেখো কী বলছে, হার্ড। হার্ড মানে হচ্ছে কঠিন বা কঠোর। এরপর দেখো কী বলছে, হার্ডলি আর হার্ডলিয়েস্ট, এই শব্দগুলো সাধারণত মানে এই হার্ডলি থেকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এর বাস্তব ব্যবহার কতটা আছে আমার জানা নেই। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কী হবে দেখো, হার্ডলি তো এখানে হবেই না। হার্ডলি মানে তো বললাম আই হার্ডলি নো হাউ টু সুইম, মানে আমি জানি না কীভাবে সাঁতার কাটতে হয়, অর্থাৎ আমি সাঁতার কাটতে জানি না। আই হার্ডলি নো হাউ টু রাইট ইংলিশ, আমি জানি না কীভাবে ইংরেজি লিখতে হয়। তাহলে এখানে হার্ডলি হবে না, এখানে হবে হচ্ছে কঠিন সমস্যা, তাহলে হার্ড প্রবলেম হবে। ঠিক আছে, যদি হার্ডেস্ট থাকতো, হার্ডার থাকতো তাহলে একটা কথা ছিল। এখানে বলছে হার্ডলিয়ার, হার্ডলিয়েস্ট, এর সঙ্গে কিন্তু এদের কোনো মিল নেই, বা এর আদৌ এই হার্ডলি থেকে হার্ডলিয়ার, হার্ডলিয়েস্ট এই ব্যাপারগুলো কীভাবে ব্যবহার হয় বাক্যে, সেটা একটা অজানা ব্যাপার আমার কাছে অন্তত। ঠিক আছে, তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো বলো। আবারও রিকোয়েস্ট করো, ডেসক্রিপশন বক্সটা ভিজিট করো, সঙ্গে থেকো। দেখা হবে পরের ভিডিও, ভালো থেকো।